ধরুন আপনি আপনার বাসায় বসে একটা বাইরের দেশের কোনো একটা ফেমাস মুভি দেখতেছেন অথবা কোনো একটা পপ সং শুনতেছেন। হঠাৎ করে একটু পর জানতে পারলেন এই কারণে আপনাকে জেলে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনার একটা বড়সড় শাস্তির ব্যবস্থা হচ্ছে। আপনার কি মনে হবে? আপনি খুব বড় কোনো অপরাধ করেননি, জাস্ট একটা মুভি দেখেছেন এবং এটার কারণে কি কেউ জেলে যেতে পারে? হ্যাঁ, পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যে দেশে এই কারণে জেল হয় এবং বড় বড় শাস্তির সম্মুখীন হতে হয়। সেই দেশটি আর কোনো দেশ নয়, উত্তর কোরিয়া। Kim Jong-un continues to keep the Korean peninsula on the edge. He has ramped up missile and weapons testing. Kim wants to keep the threat of a nuclear conflict alive. যেখানে বিশ্বের সকল দেশ তাদের অধিকারের জন্য লড়াই করছে, তারা একটার থেকে একটা দাবি তুলে ধরছে, সেখানে উত্তর কোরিয়ার মতো একটা দেশ যেখানে নিজেদের মতো জীবনযাপন করাও অনেকটা অবিশ্বাস্য ব্যাপার। আপনি এই কথাগুলো শুনলে অনেকটা অবিশ্বাস্য মনে হলো, এটাই সত্যি। এই দেশটি এমন একটি দেশ যেখানে আপনার নিজের পছন্দ মতো চুলের কাট করতে পারবেন না, আপনার পছন্দ মতো আপনি চশমা পরতে পারবেন না, এমনকি ড্রেস আপ করতে পারবেন না। যেখানে গুটি কয়েক অর্থাৎ মাত্র 4টি টিভি চ্যানেল রয়েছে যেগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত। ইনফ্যাক্ট আপনি যে ফোনটা ইউজ করতেছেন এটাও টোটালি সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আপনি বহির্বিশ্বে কোনো প্রকার কল কিংবা মেসেজ পর্যন্ত করতে পারবেন না। হ্যাঁ, কথা বলছি আজকে উত্তর কোরিয়া নিয়ে, এবং আজকের ডকুমেন্টারিটা খুব একটা বড় না হলেও বেশ ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আমি সবথেকে বড় স্বৈরশাসক এবং ডিক্টেটরশিপের কথা বলতে যাচ্ছি। লেটস স্টার্ট দ্য কেস স্টাডি অফ নর্থ কোরিয়া। উত্তর কোরিয়ার ইতিহাস শুরু হয় 1945 সালে, যখন কোরিয়ান উপদ্বীপকে দুটি ভাগে ভাগ করা হয়, উত্তর এবং দক্ষিণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যখন দুটো কোরিয়াকে ভাগ করে দেওয়া হয়, উত্তর কোরিয়ার উপর প্রভাব ছিল সোভিয়েত ইউনিয়নের এবং দক্ষিণ কোরিয়ার উপর প্রভাব ছিল আমেরিকার। উত্তর কোরিয়ার প্রথম নেতা ছিলেন কিম ইল সুং। তিনি 1948 সালে গণপ্রজাতান্ত্রিক কোরিয়া প্রতিষ্ঠিত করে। তবে তা কতটুকু গণতন্ত্র ছিল সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। মূলত সেটি ছিল তার একনায়কতন্ত্র তৈরির একটি প্রথম ধাপ। সেখান থেকেই মূলত কোরিয়ার মানুষজন এই একনায়ক আধিপত্যের শিকার হওয়া শুরু করে এবং এই ধরনের উদ্ভট নিয়মকানুন শুরু হয় সেই 1948 সাল থেকেই। কিম ইল সুং তার শাসনকালে একটি ব্যক্তিত্ব পূজার ধারা চালু করেন। তিনি এমন এক সংস্কৃতি তৈরি করেন যেখানে জনগণ তাকে ঈশ্বরের মতো মানত। তার মৃত্যুর পর ক্ষমতায় আসেন তার ছেলে কিম জং ইল। কিম জং ইল তার শাসনকালে দেশটিকে আরও বিচ্ছিন্ন করে ফেলেন। 1990 সালে আর্ডুস মার্চ নামে একটি দুর্ভিক্ষ শুরু হয়, যাতে লক্ষাধিক মানুষ মারা যায়। মূলত তাদের এই পরিবারের মূল ধারাটাই ছিল যে তারা তাদেরকে ঈশ্বর বানিয়ে রাখবে। তারা তাদের জনগণকে এমনভাবে তৈরি করত যেন তারা তাদেরকে শ্রেষ্ঠ বলেই মানে। তাদের যে সকল নিউজ মিডিয়া ছিল সবগুলো ছিল শাসনতান্ত্রিক। সেখানে প্রতিনিয়তই এটা বোঝানো হতো যে তারাই হচ্ছেন খোদা এবং তারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। আপনি যদি গুগলে বা অন্য কোথাও সার্চ করেন যে উত্তর কোরিয়ার মানুষ কোন ধর্মাবলম্বী, সেখানে হয়তো বিভিন্ন নাম আসলো। বাস্তব দিক থেকে তারা কোনো ধর্মই পালন করেন না, অথবা তাদের পালন করতে দেওয়া হয় না, কারণ সেখানে তাদেরকে তাদের নেতাকেই খোদা হিসেবে মানতে হয়। যেখানে কোনো ঈশ্বরকে তারা পূজা করতে পারে না, এবং কোনো খ্রিস্টান অথবা বৌদ্ধ ধর্মের মানুষ যদি সেখানে পূজা করা অবস্থায় পাওয়া যায়, তার একমাত্র পরিণতি হচ্ছে মৃত্যুদণ্ড। বহু বছর আগের কথা, একজন খ্রিস্টান মহিলা সেখানে বাইবেল পাঠ করছিলেন এবং সে অবস্থায় তাকে সেখানকার গার্ড দেখে ফেলে এবং তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, এবং যেটা সত্যি খুবই কষ্টদায়ক ছিল। কিম জং ইলের মৃত্যুর পর 2011 সালে নেতা হিসেবে আসেন তার ছেলে কিম জং উন। তিনি কেবলমাত্র নিজের পরিবার নয়, দেশের উপরেও একটি ভয়ঙ্কর দমন নীতি আরোপ করেন। তার শাসনকালে উত্তর কোরিয়ায় পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক মঞ্চে উত্তেজনা ছড়ায়। ইতিহাসের কথা বাদ দিয়ে আমরা যদি বর্তমান কোরিয়ার অবস্থাকেও চিন্তা করি, সেক্ষেত্রে আমরা খুব ভালোভাবে দেখতে পারতেছি যে কোরিয়ার কোনো প্রকার ভিডিও কিংবা ফুটেজ কিন্তু আমরা অনলাইনে পাই না। এমনকি তাদের শিক্ষা ব্যবস্থার কথা যদি বলি, সেখানকার কিন্তু 100% মানুষই লিটারেট, অর্থাৎ তারা প্রত্যেকেই শিক্ষিত। তবে সেই শিক্ষা কিন্তু বহির্বিশ্বে কোনো দাম নাই, কারণ ছোট থেকে তাদেরকে শেখানো হয় তাদের লিডার হচ্ছে কিম জং উন বা তার পরিবার, এবং তাদের পরিবার ভালো, তাদের পরিবার ছাড়া তারা চলতে পারবে না,
এমন কিছু শেখানো হয় সেই ছোট বাচ্চাদের, এবং এক পর্যায়ে গিয়ে ছেলেদেরকে ভর্তি করে দেওয়া হয় মিলিটারিতে, এবং এটা তাদের দেশে একদমই বাধ্যতামূলক। উত্তর কোরিয়ার আরও একটি বাজে দিক হচ্ছে সেখানকার মানুষের জীবনযাত্রা অথবা খাদ্য অভ্যাস। একজন মানুষকে দৈনিক 600 গ্রাম খাদ্যের প্রয়োজন হয়, তবে সেখানকার মানুষদেরকে শুধুমাত্র 400 গ্রাম খাদ্যই দেওয়া হতো। তবে 2011 সালের পর থেকে সেখানে যখন দুর্ভিক্ষ নেমে আসে, পরবর্তীতে সেটাকে কমিয়ে 300 গ্রামে নিয়ে আসা হয়। অর্থাৎ সাধারণ মানুষ যে পরিমাণ খাদ্য খায় তার থেকে 50% কম খাবার খায় উত্তর কোরিয়ার মানুষ। উত্তর কোরিয়ার মানুষে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা কম খাবার খায়, তাদের যারা পরবর্তী জেনারেশন রয়েছে তাদেরকে বেশি খাবার দেয় যেন তারা বাঁচতে পারে। আপনি হয়তো একটা প্রশ্ন করতে পারেন যে এই সকল কিছুর কি কোনো প্রকার বিচার হয় না, কিংবা তারা কি কোনো প্রকার আন্দোলন করতে পারে না? এইটার একটা সহজ উত্তর হচ্ছে না। সেখানকার মানুষদেরকে ছোট থেকেই এমনভাবে ট্রেন আপ করা হয় যে তারা কোনোভাবেই তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না। একটা ঘটনা বললে হয়তো আপনারা অনেকটাই বুঝতে পারবেন। শিনডক হ্যাক নামের একজন ব্যক্তি, তিনি নর্থ কোরিয়া থেকে পালিয়ে আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন। সেখানে মূলত তিনি এই ঘটনার বিবৃতি দিয়েছেন। একদা তিনি যখন প্রিজনে ছিলেন তখন তার সামনেই একজন মেয়েকে হত্যা করা হয়, যেটা দেখে তার মনে কোনো প্রকার কষ্ট হয়নি। এমনকি তার পরবর্তী সময়ে তার মা এবং তার ছোট ভাইকে তার সামনে এনেই গুলি করা হয়। তিনি তার বিবৃতিতে এইটা বলেন যে তার সেই সময় কোনো রকম ফিলিংস হয়নি। এ থেকে কিন্তু অনেকটা বোঝা যায় তাদের কি পরিমাণ ট্রেন আপ করা হয় এবং তাদের ব্রেনকে কি পরিমাণ ওয়াশ করা হয়। উত্তর কোরিয়ায় অন্যতম একটা শাস্তি হচ্ছে, আপনি যদি কোনো ভুল করে থাকেন তা আপনার 3 জেনারেশন পর্যন্ত সেই ভুলের শাস্তি পেতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো ভুল করেন, আপনার ছেলে এমনকি আপনার নাতি নাতনি পর্যন্ত সেই ভুলের শাস্তি পাবে, এবং শুধু তারাই নয়, আপনার সম্পূর্ণ পরিবারকে সেই ভুলের শাস্তি বহন করতে হবে। সেখানকার সব থেকে বড় ডিক্টেটর কিম জং উন সেখানকার সবাইকে নিজেদের মতো করে চালাচ্ছে। তিনি যে চশমা পরে সেই চশমা অন্য কেউই পরতে পারবে না। তিনি যে হেয়ার কাট দেন সেই হেয়ার কাট সেখানকার কোনো জনগণ দিতে পারবে না। উত্তর কোরিয়ার মানুষ শুধুমাত্র 18টি হেয়ার কাট দিতে পারে, এবং যার মধ্যে 10টি হচ্ছে ছেলেদের এবং 8টি হচ্ছে মেয়েদের। কিম জং উন নিজের ক্ষমতাকে ধরে রাখতে চরম পদক্ষেপ নিতেও পিছপা হন না। তিনি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছেন। তার শাসনের অধীনে উত্তর কোরিয়া পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে কিম জং উনের এই কঠোরতা আসলে তার শক্তি ধরে রাখার একটি মাধ্যম। কিম জং উন মূলত এতটা পাওয়ারফুল হয়েছে তার পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে। তার কাছে বর্তমানে যেই পরিমাণ পারমাণবিক অস্ত্রের পরীক্ষাগার রয়েছে তা হয়তো অনেকটা কম দেশের কাছেই রয়েছে, যার ফলশ্রুতিতে তিনি সকল দেশকে হুমকি দিয়ে থাকেন। তার দেশ নিয়ে খুব একটা মানুষ জানুক সেটা কিন্তু কিম জং উন একদমই চায় না, যার মেইন কারণটাই হচ্ছে তার একনায়নতন্ত্র ধরে রাখার জন্য। আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি এগুলোর অবসান ঘটতে পারে না, নাকি কিমের পরিবারের এই শাসনতন্ত্র আজীবনই চলবে? কিম জং উনের শক্তির দুটো উৎস রয়েছে, একটি হচ্ছে পারমাণবিক শক্তি, অপরটি হচ্ছে সীমাহীন শক্তির জানান দেওয়া। কিম জং উন মূলত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের পরীক্ষা একাধারে চালিয়ে যাচ্ছে। তিনি মূলত এটা বোঝাতে চান যে আন্তর্জাতিক মহলে তার দেশটা বেশ ক্ষমতাসীন। তার আশেপাশের দেশ দক্ষিণ কোরিয়া, জাপান এবং আমেরিকাকে জানান দিতে চায় তার ধারের কাছে যেন না ঘেঁষা যায়। এমনকি তিনি তার নিজের প্রতিরক্ষার জন্য এই সকল কাজ প্রতিনিয়তই করে যাচ্ছে। তবে এই পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে যে পরিমাণ অর্থনৈতিক সংকটে তারা পড়ছে, এর সম্পূর্ণ কষ্টই ভোগ করতে হচ্ছে শুধুমাত্র তার জনগণকে। তবে এই সকল বিষয় নিয়ে এখন আন্তর্জাতিক মহলে বেশ কিছু কথা উঠছে। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা এগুলো নিয়ে আন্তর্জাতিক মহলে এমনকি জাতিসংঘেও কথা বলার চেষ্টা করছে। তবে এর অবসান ঘটবে কবে সেটা আসলে এখন বলা খুবই মুশকিল। তবে এই সকল তথ্যের ভিত্তিতে আমরা এতটুকু বুঝতে পারছি যে কিম জং উন হচ্ছেন ইতিহাসের অন্যতম এক ডিক্টেটর, যার দেশ চালানোর নীতি সত্যি খুবই ভয়াবহ এবং যার দেশের মানুষ সত্যি খুবই কষ্টে রয়েছে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।